ইতিমধ্যেই আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তবে দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং কীভাবে আপনি আমানতের তথ্যে সমস্ত তথ্য উল্লেখ করবেন। সার্টিফিকেট নাম্বার, নাম, কোন ডেটে আপনি রেজিস্ট্রেশন করেছেন, ম্যাচুরিটি ডেট কী রয়েছে, কত টাকা আপনি ফেরত পাবেন, কীভাবে তা উল্লেখ করবেন A to Z। যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনি কিন্তু রিফান্ড পাবেন না। এর জন্য অবশ্যই আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং সঠিক পদ্ধতি আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি। অবশ্যই তার আগে আপনি যেটা করতে হবে, আপনি যেরকম পাচ্ছেন তো অবশ্যই ভিডিও পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু এই যে rosevalleyadc.com এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু rosevalleyadc.com এই ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন উপরে বিভিন্ন অপশান রয়েছে, হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, কোম্পানিজ, নিউজ এবং নোটিশ, ইনভেস্টরস। এরপর হচ্ছে আপলোড সার্টিফিকেট। আপনি কি করবেন, আপলোড সার্টিফিকেট যে রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন তিনটি অপশান রয়েছে, ইনভেস্টর, নমিনি এবং আদার্স। ইনভেস্টরের মানে কি, আপনি যদি নিজে থেকে সেখানে টাকা জমা করেন কিংবা টাকা যদি রেখেছেন তাহলে আপনি এই অপশানটি সিলেক্ট করবেন। ইনভেস্টর আমানতকারী সেলফ অ্যাপ্লাই করছে, এটি আপনি সিলেক্ট করবেন। এবং নমিনির মানে কি, যদি আপনাদের পরিবারের কোনো ব্যক্তি রোজভ্যালিতে টাকা রেখে থাকে এবং সেই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আপনাকে নমিনি রেখেছে, আপনি নমিনি হিসেবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সেই টাকা রিফান্ড নিতে পারবেন। এবং আদার্সের মানে কি, আপনাদের পরিবারের কোনো ব্যক্তি সেখানে একটা রেজিস্ট্রেশন করেছে, টাকা জমা রেখেছে এবং উত্তরাধিকারী সূত্রে আপনি সেখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি কিন্তু আদার্স ওয়ার্ডটি সিলেক্ট করে উত্তরাধিকারী সূত্রে আবেদন করতে পারেন এবং সেই টাকা রিফান্ড নিতে পারেন। আপনি আপনার অ্যাকর্ডিং যে অপশানটি সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কোম্পানি নেম। তো আপনার যে দলিল রয়েছে কিংবা বন্ড যে রয়েছে সেই কাগজে কিংবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেখানে আপনি পেয়ে যাবেন কোন কোম্পানিতে আপনি রেজিস্ট্রেশন করা ছিল এবং কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছেন রোজভ্যালির, সেখান থেকে আপনি দেখে নেবেন এবং লিস্ট থেকে আপনি সেটি সিলেক্ট করবেন। এরপর রয়েছে ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ আমানতকারী। এখানে আমানতকারীর নাম উল্লেখ করে দেবেন, যা ডকুমেন্টস রয়েছে আপনার ডকুমেন্টস দেখে এরপর বয়স কী রয়েছে ডকুমেন্টস দেখে তা উল্লেখ করবেন, জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ফোন নাম্বার উল্লেখ করে দেবেন, আইডেন্টিটি টাইপ সিলেক্ট করবেন, আপনি কোন ডকুমেন্টস উল্লেখ করতে চান সেই ডকুমেন্টসটি সিলেক্ট করার পর ডকুমেন্টস নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সেকেন্ড ইনভেস্টর, যদি সেই ব্যক্তি দুজন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন, জয়েন্টভাবে রোজভ্যালিতে টাকা রেখে থাকেন, তাহলে আপনি সেই দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি এটি ফাঁকা রাখবেন। এরপর নিচে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম ডকুমেন্টসে যা রয়েছে তা উল্লেখ করবেন এবং ডকুমেন্টসে যা যা ঠিকানা রয়েছে সেই ভিত্তিতে আপনি ঠিকানা এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে চান সেই ব্যাংকের তথ্য উল্লেখ করবেন, ব্যাংকের নাম, আপনি ব্রাঞ্চের নাম, শাখার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড নাম্বার, IFSC কোড নাম্বার, এগুলো আপনি উল্লেখ করে দেবেন। আপনি ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। যদি আপনার ব্যাংকের পাসবুকে তা উল্লেখ করা না থাকে তো নিকটবর্তী আপনি ব্যাংকে চলে যাবেন, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার নাম্বার রয়েছে সেই ব্যাংকের শাখায়, ওখান থেকে আপনি হেল্প নিতে পারবেন এবং সেগুলো লিখে নিয়ে এসে আপনি ঘরগুলো ফিল আপ করবেন। যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন অবশ্যই আপনার আবেদন কিন্তু বাতিল হবে, তাই সঠিকভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। এরপর আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট ডিটেলস উল্লেখ করতে হবে। আপনি কবে টাকা রেখেছেন, কত টাকা রেখেছেন, কোন ডেটে আপনি অ্যাকাউন্ট খুলেছেন এবং কত কিস্তি আপনি জমা করেছেন, কত টাকা আপনি ফেরত পাবেন, এভরিথিং বিষয়। প্রথমে রয়েছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার। তো আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে অথবা আপনাদের সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন নাম্বার অথবা বন্ড নাম্বার তা উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার। তো কার নামে সেই অ্যাকাউন্টটি খোলা হয়েছে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন, অথবা আপনি যে রিসিভ কপি রয়েছে টাকা জমা দেওয়ার সেখানেও আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন হোল্ডার নেম, সেই নামটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ডেট অফ ইনভেস্টমেন্ট। আপনি কবে থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করেছেন, আপনি কবে অ্যাকাউন্টটি খুলেছেন রোজভ্যালিতে সেই ডেটটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। আপনি অবশ্যই সার্টিফিকেট পেয়ে যাবেন, তা দেখতে উল্লেখ করবেন। এরপর রয়েছে কিন্তু অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। এই ঘরটি অবশ্যই আপনাদের সঠিক ফিল আপ করতে হবে। এখানে আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন এবং কোনো ভুল অ্যামাউন্ট উল্লেখ করে থাকেন তাহলে আপনাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। যদি আপনি ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে আপনি কত টাকা ডিপোজিট করেছিলেন ফিক্সড ডিপোজিট তা উল্লেখ করে দেবেন, 20,000 টাকা নাকি 5,000 টাকা নাকি 10,000 টাকা তা উল্লেখ করবেন। আর আপনি যদি নর্মাল কিস্তি করে থাকেন, যে মাসিক আপনি 90 টাকা করে জমা করেছেন অথবা আপনি মাসিক 180 টাকা অথবা 300 টাকা কিংবা 150 টাকা, তাহলে আপনি কী করতে হবে, আপনি কত কিস্তির টাকা জমা করেছেন সেই টাকার পরিমাণে কিন্তু উল্লেখ করতে হবে। মনে করুন যে আপনি 4 বছরের জন্য অ্যাকাউন্ট খুলেছেন 2009 সালে এবং 2014 সালে আপনাদের সেটি ম্যাচিউর হয়ে যাবে এবং আপনি নির্দিষ্ট একটি পরিমাণ পাবেন, কিন্তু তার আগে 2014 আগেই যেহেতু কোম্পানি চলে গিয়েছে এরপরে কিন্তু আপনি টাকা জমা করেননি, আপনি 30টি কিস্তি জমা করেছেন অথবা 60টি কিস্তি জমা করেছেন, তাহলে আপনি ধরুন যে 60টি কিস্তি জমা করেছেন 90 টাকা করে, তাহলে আপনি কিন্তু 6 9 54 আপনাদের 5,400 টাকা জমা হয়েছে,
আপনার এখানে 5,400 টাকা কিন্তু উল্লেখ করতে হবে। এখন আপনি যদি টোটাল টাকা এখানে উল্লেখ করে দেন যে আপনাদের 70টি কিস্তি রয়েছে, 70টি কিস্তির অ্যামাউন্টে উল্লেখ করে দেন, কিন্তু আপনি 60টি কিস্তি জমা করেছেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এই জায়গাটি আপনার সঠিক ফিল আপ করতে হবে যে আমানতের পরিমাণ আপনি কতটা জমা করেছেন। যদি আপনার কিস্তি থাকে 90 টাকা করে এবং আপনি 10টি কিস্তি দেওয়ার পরেই আপনাদের কোম্পানি চলে গিয়েছে, তাহলে 10টি কিস্তি আপনি কত টাকা দিয়েছেন মোট তা উল্লেখ করে দেবেন। আর আপনাদের যদি ফিক্সড ডিপোজিট হয়ে থাকে তো আপনি কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন সেটা উল্লেখ করে দেবেন। এরপর উল্লেখ করতে হবে ডেট অফ ম্যাচুরিটি। তো আপনাদের ম্যাচুরিটি কবে হবে, কোন ডেটে আপনার ম্যাচুরিটি ডেট রয়েছে, অবশ্যই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন 2014 নাকি 16 নাকি 20 22 ইত্যাদি। আপনি দেখে নেবেন আপনার সার্টিফিকেটে, তা দেখে আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। যদি আপনি কোনো ইনস্টলমেন্ট পেয়ে থাকেন কোম্পানির তরফ থেকে কোনো ভাউচার, তা উল্লেখ করে দেবেন কত টাকা আপনি পেয়েছেন। আর না পেলে আপনি শুনে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি বা যে টাকাটা আপনি দাবি করছেন। তো আপনি কত টাকার জন্য দাবি করছেন, যদি আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট থাকে 8,000 টাকা কিংবা 10,000 টাকা অথবা 1 লক্ষ টাকা কিংবা 60,000 টাকা, সেটি আপনি উল্লেখ করতে পারেন। অথবা আপনি যদি চান যে আমার কোনো রকম সেটি দরকার নেই, আমি শুধুমাত্র আমার যে প্রাপ্য অ্যামাউন্ট যেটা আমি জমা করেছি সেটা ফেরত নিতে চাই, সেটি আপনি এখানে কিন্তু উল্লেখ করতে পারেন। তো আপনি এখানে এখন উল্লেখ করবেন। কিংবা আপনার যদি কোনো রকম ডাউট থাকে মনের মধ্যে, তাহলে আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি ইমেল রয়েছে, সেই ইমেলে আপনি কিন্তু মেল করতে পারেন এবং আপনাদের আরও বিষয়ে জানতে পারেন, আপনাদের সমস্ত সমস্যার সলিউশন নিতে পারেন। তারপর আপনি আবেদন করতে পারেন। তারপর হচ্ছে কত টাকা প্রাপ্য, আপনি কত টাকার জন্য ক্লেম করছেন, কত টাকা আপনি পাওয়ার প্রাপ্য রয়েছেন, অবশ্যই তা উল্লেখ করে দেবেন। আপনাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট যা রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। অথবা আপনি যদি চান যে আপনি 10টি কিস্তি দিয়েছেন অথবা আপনি 5,000 টাকা ফিক্সড ডিপোজিট করেছেন, সেটি আপনি ফেরত চাচ্ছেন শুধুমাত্র, তাহলে আপনি শুধুমাত্র 5,000 টাকা এখানে উল্লেখ করতে পারেন। এরপর আপনি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করবেন। নিচে আপনার সামনে কিন্তু ডকুমেন্টস লিস্ট চলে আসবে। প্রথমত বলা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। তো আপনাদের কিন্তু শংসাপত্র এখানে আপলোড করতে হবে। অরিজিনাল শংসাপত্র যেটা আপনাদের কাছে রয়েছে সার্টিফিকেটটি, সেটি আপনি এখানে আপলোড করে দেবেন চুজফুলি ক্লিক করে পিডিএফ আকারে 3 MBর মধ্যে আপলোড করতে হবে। তারপর রয়েছে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপলোড করতে হবে যদি আপনি অরিজিনাল সার্টিফিকেট জমা দিয়ে দেখেন। এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপের ঘরে আপনি কী করবেন, অবশ্যই আপনি যে টাকা জমা করেছেন এবং লাস্ট কিস্তির যে কাগজটি রয়েছে অ্যাকনোলেজমেন্ট রিসিভ কপিটি, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাস্ট যে রিসিভ কপি রয়েছে সেটি আপলোড করে দিয়েছি। তাহলে তাদের বুঝতে সুবিধা হবে যে আমি 2009 সালে অ্যাকাউন্ট খুলেছি এবং 2013 পর্যন্ত এবং 12 পর্যন্ত টাকা জমা করেছি এবং এতগুলো কিস্তি আমি জমা হয়েছে এই ডেট পর্যন্ত, তারা তখন সেটা কিন্তু ক্যালকুলেট করতে পারবেন। তাই লাস্ট আপনি রিসিভ কপি যে রয়েছে জমা করার, সেটি এখানে আপনি আপলোড করে দেবেন। তাহলে আপনাদের আবেদন কিন্তু বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর রয়েছে আপনাদের ডকুমেন্টস, আইডেন্টিটি প্রুফ। তো আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনাদের যেগুলো ডকুমেন্টস আপলোড করতে হবে, আধার কার্ড নয়তো ভোটার কার্ড কিংবা যে ডকুমেন্টসটি আপনাদের রয়েছে সেটি আপলোড করে দেবেন। এরপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। লিস্টের মধ্যে রয়েছে, লিস্ট থেকে আপনি যে ডকুমেন্টসটি চান সেটি আপলোড করে দেবেন। এরপর আপনার ব্যাংকের পাসবুক যে রয়েছে সেটি আপলোড করতে হবে পিডিএফ আকারে, প্রথম পাতাটি সেটি আপলোড করে দেবেন। এরপর আপনাদের কিন্তু ক্যান্সেল চেক আপলোড করতে হবে। যদি আপনাদের চেক থাকে তো ক্যান্সেল চেক আপনি এখানে আপলোড করে দেবেন। আর যদি না থাকে তাহলে আপনি এটি ফাঁকা রেখে কিন্তু আপলোড করতে পারবেন না, এখানে সাবমিট করতে পারবেন না। তাহলে আপনি কী করবেন, এখানে আপনার ব্যাংকের পাসবুক যে রয়েছে সেটি আপলোড করে দেবেন। তাহলে আপনার সমস্যা হবে কি না এটা জানার জন্য আপনি কী করবেন, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি জিমেল রয়েছে, এই জিমেলে আপনি মেসেজ করবেন এবং আপনার সমস্ত তথ্য জানিয়ে দেবেন। এক কথা এই যে ফর্মে যে আপলোড ডকুমেন্টসের লিস্টটি সেটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন, মেল করবেন যে আমার তো ক্যান্সেল চেক নেই, আমি ক্যান্সেল চেক কোথায় পাবো, এই ঘরটি আমি কী করবো, আমার যে ব্যাংকের পাসবুক রয়েছে সেটি আপলোড করবো কি না। কেননা ব্যাংকের পাসবুক কিংবা ক্যান্সেল চেক আপলোড না করলে, এই ঘরটি এক কথা আপলোড নাই করলে, কোনো ডকুমেন্টস সাবমিট না করলে আমাদের এটা ফাইনাল সাবমিট হচ্ছে না। তো আপনি সেটি জানিয়ে দেবেন আপনার সমস্যাটি, এই যে মেলটি দেখতেই পাচ্ছেন মেইলে। এরপর আপনি আবেদন করবেন আপনার সলিউশন পাওয়ার জন্য। আমি কিন্তু অলরেডি মেল করেছি, এখন রিপ্লাই পাইনি, রিপ্লাই আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওতে। তো সব কিছু আপলোড করার পর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। এরপর আবেদন স্ট্যাটাস চেক করেন আপনি কী করবেন, হোমে চলে আসবেন, ইনভেস্টার যে রয়েছে ইনভেস্টারে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সার্টিফিকেট নাম্বার যে রয়েছে কিংবা বন্ড নাম্বার যে রয়েছে যেটি আপনি উল্লেখ করেছিলেন প্রথমত, সেই সার্টিফিকেট নাম্বার আপনি উল্লেখ করে দেবেন। এরপর সার্চে আপনি ক্লিক করবেন, নিচে অ্যান্সারটি দেওয়ার পর নিচে কিন্তু তথ্য চলে আসবে আপনাদের আবেদন কত টাকা আপনি ক্লেম করেছেন, কত টাকা পাওয়ার জন্য, এবং আপনার আবেদন বর্তমানে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে, এভরিথিং বিষয়ে আপনি কিন্তু জানতে পারবেন।